দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল ওঙ্কারেশ্বর। এই ওঙ্কারেশ্বর পৌঁছতে গেলে আপনাকে কোন ট্রেন বেছে নিতে হবে, কদিন সময় লাগবে ওঙ্কারেশ্বর তীর্থপীঠ দর্শন করে ফিরে আসতে, কোথায় থাকবেন, কেমন কি খরচ হবে, এই সকল কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে অনেকে আমার কাছে মেল পাঠিয়ে বা মেসেজে জানতে চেয়েছেন যে কেমন কি খরচ খরচা একটু বিস্তৃতভাবে বললে ভালো হয়। আমি তাদের জন্যই আজকের ভিডিওটি নিয়ে এসেছি। যাই হোক, ওঙ্কারেশ্বরের খুব নিকটবর্তী স্টেশন হলো খান্ডোয়া স্টেশন। আপনি যদি হাওড়া থেকে যেতে চান তাহলে খান্ডোয়া স্টেশনে পৌঁছতে গেলে 12,321 মুম্বাই মেল কিন্তু ধরতে হবে। আর এই মুম্বাই মেলের স্লিপার ক্লাসের জন্য ভাড়া হলো 675 টাকা, আর এসি ক্লাসের জন্য ভাড়া 1665 টাকা। তাহলে আপনার পছন্দ মতন হয় স্লিপার নয় এসি ক্লাস আপনি কেটে নিলেন, ট্রেনে উঠে পড়লেন, নেমে পড়লেন খান্ডোয়া স্টেশন। আর খান্ডোয়া স্টেশন পৌঁছতে সময় নেবে প্রায় 27 ঘন্টা। এই 27 ঘন্টা আপনাকে ট্রেনে থাকতে হবে এবং তারপর যখন খান্ডোয়া স্টেশনে আপনি নামবেন তখন বাজবে রাত 2:30। চিন্তা করবেন না, একেবারেই ওয়েটিং রুম আছে, সেখানে নির্দ্বিধায় গিয়ে বসুন, নিশ্চিন্তে অপেক্ষা করুন সকালের জন্য। তবে বলে রাখি, ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে ওই ওয়েটিং রুমেই হয়তো কোনো পরিক্রমাকারীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, আর তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যাই হোক, সকাল হলো, চারিদিক পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে খান্ডোয়া স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন। দেখবেন অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, আমি বলবো ডিসপ্লেতে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, মানে প্রকাশ জৈন, তাকে ফোন করে নিন। বেশি কখনোই চাইবে না। মাত্র 1700 টাকা থেকে 2100 টাকার মধ্যেই তিনি কিন্তু চাইবেন খান্ডোয়া থেকে ওঙ্কারেশ্বর পৌঁছে দেওয়ার জন্য। 70 কিলোমিটার পথ, সুতরাং অনেকটাই পথ। তবে যাওয়ার পথে যে সকল দর্শনীয় স্থান, সে স্থানগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেবেন এই গাড়ির ড্রাইভার দাদা প্রকাশ জৈন। তাই তার জন্য তার সঙ্গে কথা বলে তারপর গাড়িতে চেপে পড়ুন। একই রকমভাবে আপনি যদি হাওড়া থেকে ইন্দোর হয়ে ওঙ্কারেশ্বর আসতে চান তাহলে আপনাকে 22,912 শিপ্রা এক্সপ্রেস ধরতে হবে। সপ্তাহে সব দিন চলে কিন্তু। স্লিপার ক্লাসের ভাড়া 715 টাকা, এসি ভাড়া 1765 টাকা। তবে ইন্দোর থেকে ওঙ্কারেশ্বরের দূরত্ব অনেকটাই বেশি, কম বেশি প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, এবং গাড়ি ভাড়াও তুলনামূলকভাবে অনেকটাই বেশি খান্ডোয়া থেকে ওঙ্কারেশ্বরের তুলনায়। তাই আমার মনে হয় খান্ডোয়া থেকে ওঙ্কারেশ্বরের এই রুটটা পছন্দ করাটাই অনেক ভালো। এবার আসি, থাকবেন কোথায়? থাকবেন, আমি বলবো গজানন মহারাজ সংস্থান, একেবারে ওঙ্কারেশ্বর মন্দিরের মূল যে ব্রিজটি রয়েছে, ঝুলন্ত ব্রিজ, তার ঠিক কাছেই। মানে গজানন মহারাজ সংস্থান, এখান থেকে ওঙ্কারেশ্বর মন্দিরে পৌঁছতে মাত্র 5টি মিনিট সময় লাগে, তাই খুবই কাছে। সুতরাং ওই স্থানে যদি আপনি থাকেন, খুব সহজেই মন্দির দর্শন, পূজার্চনা ইত্যাদি করতে পারবেন। নর্মদা ঘাটে স্নান ইত্যাদি সবই করা যেতে পারে। তবে এই গজানন মহারাজ সংস্থানের থাকবার ঘরের রেট 650 টাকা থেকে শুরু। 650 টাকা থেকে শুরু করে একেবারে 1500 টাকা পর্যন্ত বহু রকমের ঘর রয়েছে। আপনি সেখানে 650 বা 750 এরকম রেটে থাকতে পারেন। 750 টাকার ঘরে 4টি বেড থাকবে, আরাম করে 5-6 জন থাকতে পারেন, তারা যদি এন্ট্রি করে। আর একটা কথা বলে নিই, এখানে ঘর নিতে গেলে আপনি খান্ডোয়া থেকে যখন এখানে পৌঁছবেন তখন সকাল 10টা থেকে 10:30। মনে রাখবেন, এখানে 11টা থেকে আপনি ঘর বুকিং করতে পারবেন। এই ঠিক সামনে যে অফিস রুমটি দেখালাম, সেখানে আপনাকে অপেক্ষা করতে হবে তাদেরকে জানিয়ে যে আপনি পৌঁছে গেছেন, আপনি ঘর নিতে আগ্রহী। কিছুক্ষণ কাটানোর পরে আপনি কত নম্বর লাইনে আছেন সেই অনুযায়ী তারা আপনাকে ডেকে ঘর দিয়ে দেবে। ততক্ষণ আপনি এই খোলা জায়গাটিতে ঘোরাফেরা করুন, অসুবিধার কিছু নেই। আর সামনেই গজানন মহারাজের এই মন্দিরটি, তা দর্শন করতে থাকুন। বেশ বড় ক্যাম্পাস, অল্প সময় বেশ সুন্দরভাবে কেটে যাবে সেখানে। তবে একটু সময় অপেক্ষা করতে হয় বইকি ঘর পেতে গেলে পরে। যাই হোক, এখানে আপনি পৌঁছবেন এবং ঘরও পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। তবে একটা কথা বলে রাখি তার সঙ্গে, কোনো রকম অনলাইন বুকিং কিন্তু এখানে নেই, স্পট বুকিংই একমাত্র হয়। তবে এছাড়াও অসংখ্য হোটেল এখানে রয়েছে এবং ছোটোখাটো অসংখ্য আশ্রমও রয়েছে, আপনি সেখানেও নির্দ্বিধায় থাকতে পারেন।
বিখ্যাত একটি আশ্রম এখানে অবস্থিত, নাম তার মার্কণ্ডেয় আশ্রম। তবে মার্কণ্ডেয় আশ্রম এই নর্মদার দক্ষিণ তটে অবস্থিত, ওঙ্কারেশ্বরের মূল মন্দির থেকে বেশ খানিকটা ভিতরে। সে কারণেই সেখানে থাকলে সেখান থেকে মন্দিরে তাড়াতাড়ি পৌঁছানোটা একটু অসুবিধাজনক। তা না হলে সেখানে ঘরের খরচ কিন্তু অনেক কম তুলনামূলকভাবে। আর সেখান থেকে অটোতে যাতায়াত করতে হবে মূল মন্দিরের কাছাকাছি এ পাশে, অর্থাৎ দক্ষিণ পাড়ে। তো সেই জন্যই আমি বলবো আপনারা গজানন সংস্থানটা পছন্দ করতে পারেন বা হোটেলেও থাকতে পারেন। এবার নয় পৌঁছেই গেলেন, থাকলেনও, কিন্তু কি কি দেখবেন, কবে কবে দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন। আপনি যদি কাছাকাছি কোনো হোটেল বা আশ্রম নিয়ে থাকেন তাহলে সমস্ত তীর্থস্থানগুলি ওঙ্কারেশ্বরের পায়ে হাঁটা দূরত্বে, সুতরাং গাড়ি ভাড়ার কোনো প্রশ্নই ওঠে না, গাড়ি ভাড়ার প্রয়োজনই নেই তেমনভাবে করার। তাই প্রথম দিন আপনি যখন পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ ওঙ্কারেশ্বরে খান্ডোয়া থেকে পৌঁছলে আপনি সকাল 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন। পৌঁছে ঘরে জিনিসপত্রগুলো রেখে মূল মন্দিরে পৌঁছে যান, নর্মদা নদীকে দর্শন করুন, ওঙ্কারেশ্বর মহাদেবকে তাকে দর্শন করুন। যদি খানিকটা ফাঁকা থাকে, ভিড়ভাটা থাকে কিন্তু ছুটির দিনগুলো অত্যন্ত ভিড় হয়, তাই প্রথম দিনটা আপনি পৌঁছানোর পরে মা নর্মদাকে দর্শন করুন। আপনি ভাবছেন একটা নদী কতক্ষণ ধরে দেখব, একদম অনেকটা সময় কেটে যাবে মা নর্মদার তীরে এখানে সেখানে ঘুরতে ঘুরতে। তাই ছোটোখাটো স্থানগুলো প্রথমের দিন পৌঁছে দর্শন করে নিন। শরীর তো ক্লান্তই থাকবে, তাই না? তাই কিছুটা টিফিন করে নিয়ে তারপর বিকেলে আবার বেরিয়ে পড়ুন, সূর্যাস্ত দর্শন করুন নর্মদার তীরে দাঁড়িয়ে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, থাকার কথা তো বললাম, কিন্তু খাবেন কি, কোথায় খাবেন সেটাও বলে দিই। গজানন সংস্থানে যদি থাকেন তাহলে জন পিছু 50 টাকা করে মিলের ব্যবস্থা আছে, দুপুরের খাবার কিংবা রাতের খাবার দুটোই পেতে পারেন। 50-50 100 টাকা, অর্থাৎ একবার খেতে গেলে আলাদা আলাদা টিকিট করতে হবে। যজন থাকবেন 50 টাকা করে। সকালে টিফিনের ব্যবস্থাও আছে 20 টাকা করে, সেখানে চা থেকে শুরু করে বিস্কিট ইত্যাদি থাকে। আপনি কিন্তু অবশ্যই বলবো ওখানেই খাওয়া দাওয়া করে নিন, খুব ভালো স্বাস্থ্যকর খাবার, এবং বড় ক্যাম্পাসের মধ্যে যে ভোজনালয় রয়েছে তা অসাধারণ এক কথায়। সুতরাং আমি বলবো ওখানেই ভোজন করুন, খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না। এবার আসি দ্বিতীয় দিনের কথায়। দ্বিতীয় দিন সকাল হলো, আপনি সকাল সকাল মন্দিরে পূজার্চনার জন্য বেরিয়ে পড়ুন। একটু রাত থাকতে থাকতেই, মানে ভোরের দিকে উঠে নর্মদা স্পর্শ করে পবিত্র হয়ে অবশেষে মন্দিরের দরজায় গিয়ে লাইনটা দিয়ে দিন। সকাল সকাল পৌঁছতে পারলে বাবা ওঙ্কারেশ্বরকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন এবং পূজার্চনাও সারতে পারবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, দুদিকে যে সকল দোকানগুলো আছে সেখানে খুব কম পয়সায় পূজার সামগ্রী কিনতে পেতে পারেন আপনি। আর পাণ্ডাদের উৎপাত একেবারেই নেই বললে চলে। আপনি নিজে থেকে পূজার্চনা করবেন, নিজে মহাদেবকে জল প্রদান করবেন, ফুল অঞ্জলি প্রদান করবেন। সুতরাং নিশ্চিন্তে সেখানে পৌঁছে যান, পূজার্চনা করুন। দ্বিতীয় দিনের এই সকালে পূজার্চনার পর আপনি একটু খাওয়া দাওয়া করে নিন, টিফিন করে নিন। তারপর ওমকারেশ্বর পাহাড় পরিক্রমায় বেরিয়ে পড়ুন। এটা কিন্তু আপনাকে করতেই হবে, মনে রাখবেন। প্রায় 9 কিলোমিটার পাহাড়ি পথ, গোটা ওমকারেশ্বর পাহাড়টি 9 কিলোমিটার পথ আপনাকে পায়ে হেঁটে পরিক্রমা করতেই হবে। কেন বলছি জানেন তো? অসংখ্য ঐতিহ্যবাহী পৌরাণিক প্রসিদ্ধ স্থান এই ওমকারেশ্বর পাহাড়ের চারিদিকে বিদ্যমান। বহু মুনি ঋষিগণ এই পাহাড়ের অসংখ্য স্থানে সিদ্ধি লাভ করেছেন। লোভ লাগছে না শুনে? নিশ্চয়ই লাগছে। আর তার সঙ্গে সঙ্গে মা নর্মদার দর্শন প্রতিক্ষণে তো হয়েই চলবে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, ওমকারেশ্বর পাহাড় পরিক্রমার কি মাহাত্ম্য, কি সেখানে দেখার স্থান আছে তা কিন্তু ইতিমধ্যেই ভিডিও আকারে পোস্ট করেছি চ্যানেলে। না দেখা হয়ে থাকলে দেখে নিতে পারেন। দেখুন, একটু লক্ষ্য করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার হলো ওমকারেশ্বর পাহাড় পরিক্রমা। এই পাহাড় পরিক্রমা করতে করতে আপনার অনেকটা বেলাই হয়ে যাবে। ঘরে ফিরতে ফিরতে আপনার প্রায় 2:30 বেজে যাবে। 2 থেকে 2:30 তো বাজবেই। তারপর বিকেলের দিকে এসে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আপনি আবার নর্মদার তীরে গিয়ে বসুন, নর্মদার আরতি দেখুন, আনন্দে ভেসে যান সেখানে বসে বসে। এবার আসি তৃতীয় দিন সকালের কথায়।
তৃতীয় দিন সকালে উঠে আপনি ওমকারেশ্বর মন্দিরের ঠিক বিপরীত দিকে অর্থাৎ নর্মদার দক্ষিণ তটে অবস্থিত আর এক জ্যোতির্লিঙ্গ মমলেশ্বর মন্দিরে পূজার্চনা করুন, দর্শন করুন, তার প্রাচীনত্বকে অনুসন্ধান করুন, অনুভব করুন। তারপর প্রাচীন বিষ্ণু মন্দির তার কাছেই অবস্থান করছে, সেখানে পৌঁছে যান, দর্শন করুন। আর হ্যাঁ, বেশ খানিকটা দূরে মার্কণ্ডেয় আশ্রম অবস্থান করছে, একটা অটো ভাড়া করে নিন, 300-350 টাকা লাগতে পারে, সেখানে পৌঁছে যান। মার্কণ্ডেয় আশ্রমে অবস্থান করা যে ঋষিগণ এখনো আছেন, যে সন্ন্যাসীগণ আছেন, তারা খুব সুন্দরভাবে আপনার সঙ্গে কথা বলবে। ওখানের আধ্যাত্মিকতা সন্ধান আপনি পেতে পারেন তাদের সঙ্গে কথা বলে। এভাবে তৃতীয় দিন সারাটা দিন কাটিয়ে দিন। তারপর বিকেলের ঠিক আগেই আপনি বেরিয়ে পড়ুন খান্ড স্টেশনের উদ্দেশ্যে। ভোরবেলায় ট্রেন ধরতে হবে তো, 7:30 নাগাদ ট্রেন। সুতরাং রাতে এসে আপনাকে ওই স্টেশনে থাকতে হবে। কোথায় থাকবেন তাও বলে দিচ্ছি, আপনি থাকবেন রেলের রিটায়ারিং রুমে। হ্যাঁ, আপনার টিকিটের পিএনআর নাম্বার দিয়ে আগে থেকেই রেল রিটায়ারিং রুম বুক করে রাখুন। মাত্র 165-70 টাকা ভাড়া। কি খুব সহজ হলো না? তাহলে সেখানে স্টেশনের উপরেই রেল রিটায়ারিং রুম, আর সেখানে থেকে আপনি পরের দিন ভোরের বেলায় ট্রেনটা ধরে নিন। 7:30টার মধ্যে ট্রেন পৌঁছে যাবে, অন টাইমে পৌঁছোই কিন্তু, নিশ্চিন্তে, কোনো চিন্তা রইল না। এবার বলি সম্পূর্ণ খরচ কত হতে পারে। দুজনের মোট খরচ হতে পারে, আমি ডিসপ্লেতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আপনি একটু ডিটেল দেখে নিতে পারেন। তবে বলবো, আপনি যদি মনে করেন যে ফেরার দিন ওমকারেশ্বর থেকে মহেশ্বর বলে একটি স্থান আছে, ওখান থেকে বেশ খানিকটা দূরত্ব, এবং শিয়ারাম বাবার আশ্রম, সেগুলোও ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন, সেটা ঘুরে আসবেন, তাহলে এক্সট্রা চার্জ গাড়িতে পড়বে। সেক্ষেত্রে মোটামুটি 4000 টাকার মতো পড়তে পারে। ওখান থেকে ঘুরিয়ে আপনাদের খান্ডোয়া স্টেশনে সন্ধ্যায় পৌঁছে দেবে। সুতরাং সেক্ষেত্রে 10,200 টাকাটা আর একটু বাড়তে পারে, তেমন খরচ নয় কিন্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ওমকারেশ্বর ভ্রমণের সকল টুকিটাকি তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আরও কিছু জানতে চাইলে কি মাহাত্ম্য আছে ওমকারেশ্বরের, তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো লক্ষ্য রাখুন, ডেসক্রিপশন বক্স ফলো করুন, অনুরোধ করছি।